17 বছর পর মা খালেদা জিয়া মৃত্যুশয্যায় থাকলেও যে পুত্র দেশে ফেরার সাহস জোগাড় করতে পারছিলেন না, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যাকে বলতে হচ্ছিল আমার একার ইচ্ছায় তো দেশে ফেরা যাবে না, হঠাৎ কার ইচ্ছায় তিনি তার 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারলেন, সেই গোপন কাহিনী কখনো প্রকাশ করেননি জনাব তারেক রহমান। তবে তিনি প্রকাশ না করলেও সে খবর বাইরে বেরিয়ে এসেছে। বাংলাদেশের ভেতর এবং বাইরে এই খবর চাউর হয়ে গেছে। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য, আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। এই কথা আমার মন গড়া কথা নয়। আমেরিকার এই জামাতি গোপন ছকের খবর বেরিয়েছিল খোদ ওয়াশিংটন পোস্টে। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। ভারত শুধু যে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনেছিল তা নয়, ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানের তাজপোশির ব্যবস্থাও করেছিল ভারত। এই খবরটাও আমার কল্পনা নয়। এই অভিযোগ জামাত সমেত বাংলাদেশের বিএনপি বিরোধীদের। তারা সবাই অভিযোগ করেছিল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি। নেপথ্যে কে ছিল সেই ইঞ্জিনিয়ারিংয়ে? না, যতদূর জানি সরাসরি ভারতের দিকে আঙুল তোলেনি কেউ, তবে ইঙ্গিত স্পষ্ট ছিল। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নির্বাচনের পর, মানে বাংলাদেশের নির্বাচনের পর ফোন করে বলেছিলেন ইউ হ্যাভ ওয়ান দিস টাইম, মানে এবার আপনারা জিতে গেলেন। এই খবরও বহুল প্রচারিত। ভারত যে এত শক করেছিল সেটা এমনি এমনি নয়। তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পর সে আলোচনা যেমন লন্ডনে তারেক রহমানের সঙ্গে হয়েছে, তেমনি হয়েছে ঢাকায় বিএনপি দলের শীর্ষ নেতাদের সঙ্গে, যাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ছিলেন বলে আমাদের কাছে স্পষ্ট খবর আছে। এই সব আলোচনার মধ্য দিয়ে একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল তারেক রহমানের বিএনপি দলের সঙ্গে ভারত সরকারের। চুক্তির মূল পয়েন্টগুলো ছিল কি? 1, বাংলাদেশের মাটিতে জামাত সহ অন্য মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিরা যাতে বৃদ্ধি না পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমানের সরকার। 2, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে, যার সোজা মানে হলো আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া 3, চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এমন কোনো চুক্তি যেন না করা হয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করা, এসবগুলো ভারত সহজ চোখে দেখেনি। এগুলো করেছিল ইউনূস সরকারের আমলে, এসব চুক্তি হয়েছিল। এটা তারপরে যেমন চীনের সাথে তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, যেটা ভারতের জিও পলিটিক্যাল স্বার্থকে ক্ষুণ্ণ করে, এমন কাজ যেন না করে তারেক রহমানের সরকার। এই বিষয়গুলো নিয়ে কোনো লিখিত চুক্তি নয়, তবে একটা ভদ্রলোকের মৌখিক চুক্তি হয় তারেক রহমান সহ অন্য বিএনপি নেতাদের সঙ্গে ভারতের পক্ষে থেকে যারা বার্তা করছিলেন তাদের মধ্যে। সেই চুক্তির ফলশ্রুতিতে তারেক রহমানের দেশে ফেরা ও ক্ষমতায় আসা সম্ভব হয়। বিএনপির প্রতি ভারত যে স্বাগত শুভেচ্ছার ফুলের তোড়া এগিয়ে দিয়েছিল সেটা বোঝা যায় বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার মধ্য দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শোক বার্তা পাঠানোর মধ্য দিয়ে। এরপর নির্বাচন হলো। অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবেননি যে এত বড় বিজয়, 2/3 বেশি আসন পাবে তার দল। আর সেই বিজয়ের পর সবার আগে শুভেচ্ছা বার্তা পাঠান কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। কোনো মন্ত্রী নন, লোকসভার অধ্যক্ষের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছিল ভারত। সে বার্তা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ যেন এবার হয় বাংলাদেশে। এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর শুরু হলো ছন্দ পতনের পালা, যার মধ্যে প্রধানতমটি হলো আইন করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি, যেটা করেছিল মোহাম্মদ ইউনূস সরকার। আইন না করে অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশকে এবার আইন করে পাকাপাকি করে দিল বিএনপি সরকার। তারপরে শুরু করলো কি? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক তৈরির কাজকর্ম, ভিজিট সরকারি তরফে শুরু হলো। এর মধ্যে খবর এলো তারেক রহমান সরকারে যোগ দিচ্ছে জামাত, একজন উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হবেন জামাত থেকে। এমন খবরও এলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টুপ্পুর জায়গায় নাকি রাষ্ট্রপতি হতে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং সে ব্যাপারে কথাবার্তা চলছে। এপ্রিলের গোড়ায় খলিলুর রহমান দিল্লি এলেন, বোধহয় 7 তারিখে, 7ই এপ্রিল। আবার ওই একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় সড়ো এক প্রতিনিধি দল নিয়ে গেলেন চীন সফরে। সফরের অন্যতম উদ্দেশ্য চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা সেগুলো নেওয়া, এবং সবচেয়ে ভারতের পক্ষে যেটা চিন্তার কথা, তিস্তা বাঁধ প্রকল্পে চীনের সহযোগিতায় নির্মাণ করার বিষয়ে আলোচনা। ভারত বুঝলো বিএনপি তার পুরনো চেহারায় ফিরছে, মানে ভারত বিরোধিতার চেহারায়। সুতরাং এবার পাল্টা চাপের রাজনীতিতে ফিরে গেল ভারত।